দীর্ঘ ৪৯ বছরের অপশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই মুহূর্তে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের এক লড়াকু মুখ্যমন্ত্রী। তার সাথে আমরা আমাদের যে বিধায়ক তাকেও পেয়েছি। একদিকে তিনি একজন লড়াকু রাজনীতিবিদ, অন্যদিকে তিনি একজন আইনজীবী। তো আমরা জানি যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে যারা সমাজকে সচেতন করে তাদের জন্যে প্রথমে আমরা তাকে কী করি, তাকে একটা সংবর্ধনা দিই। তো আমরা প্রথমে আমাদের দাদাকে, বিধায়ক মহাশয়কে আমরা পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছি। আর তার সাথে সাথে যারা সমাজকে সত্যি সচেতন করে তার জন্য এসটিভি বাংলা চেতনা সম্মানে সম্মানিত করলো অনুপ্রেরণাদায়ী স্বরূপ। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে আমরা বেশি সময় নেব না, উনি খুবই ব্যস্ততার মধ্যেই আছেন। যেটা ব্যাপার হচ্ছে যে এই দমদম যে এত সমস্যার মধ্যে দিয়ে আপনি বিধায়ক হয়েছেন, কিভাবে ব্যাপারটাকে কত সহজে মেটাবেন? দেখুন, সমস্যাগুলো তো সত্যি কথা বলতে তৈরি করা সমস্যা। কিছু সমস্যা প্রাকৃতিক আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু অধিকাংশ সমস্যাই আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড এবং তার বেসিক পারপাসটাই ছিল তোলাবাজি। যেমন ধরুন, একটু আগে আপনি আসার ঠিক আগে আপনি এখানে তো অ্যাকচুয়ালি আপনি যেখানে এসেছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটাকে জনতার দরবার করেন, তারই একটা আমাদের বিধানসভার ভার্সন চলছে। আপনি দেখছেন বাইরে কত লোক অপেক্ষা করছে কথা বলবে বলে। ঠিক আপনার আগে যিনি এসেছিলেন তিনি বলছিলেন, একজন বৃদ্ধ ভদ্রমহিলা ওনার মাকে নিয়ে এসেছিলেন। ওনাদের ছোট্ট একটা দোতলা বাড়ি ছিল এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে। দুপাশে তৃণমূলের স্নেহধন্য 2 প্রমোটার, তারা সেই বাড়িতে নিত্যদিন বর্জ্য পদার্থ ছুঁড়ে ফেলে, বিভিন্ন মদের বোতল ছুঁড়ে ফেলে, ক্রমাগত বিকট আওয়াজ করে তাদের সেই বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। এবং সেটা কেন না, সেখানে প্রমোটিং হবে। আর প্রমোটিং হলেই কি, লোকাল কাউন্সিলরদের পোয়া আবারও স্কোয়ার ফুটের হিসাব। তাহলে এই সমস্যাটা কি ন্যাচারাল সমস্যা? আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড সমস্যা। ভদ্রমহিলার সাথে যদি এই ধরনের অন্যায়টা না হতো, আজকে ওনাকে, এই বয়স্ক মহিলাকে নিয়ে এই রাত্রিবেলা বৃষ্টির মধ্যে জল কাদা ঠেঙিয়ে এখানে এই অফিসে এসে বসতে হতো না। সেই জন্যই আমি যেটা বলছিলাম যে দমদমের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকারে আসার পর দমদম বলে না, পশ্চিমবঙ্গের 70% প্রবলেমের অটোমেটিক সলিউশন হয়ে গেছে। কারণ তোলাবাজির মোটিভেশন নিয়ে এই সরকার চলছে না। আর তোলাবাজির মোটিভেশন যদি না থাকে, এই ধরনের বিষয়গুলোই হবে না। আমাদের অ্যাকচুয়ালি যেটা সমস্যাটা হচ্ছে, প্রিভিয়াস রেজিমের তৈরি করা এই আর্টিফিশিয়াল প্রবলেমগুলোকে মেটানো আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রবলেমগুলো কোনোটাই আমাদের ক্রিয়েটেড নয়, এবং আমি খোলা গলায় আপনাকে বলতে পারি এরকম কোনো প্রবলেম আমাদের মাধ্যমে তৈরি হবেও না। এবং কেউ আগামী দিনে করতে গেলে আমরা শক্ত হাতে শুধু দমন করব না, পীড়নও করব আইনের পেরিফেরির মধ্যে থেকে। তো সেই জায়গা থেকে কিন্তু বিগত 15 বছর বা তার আগের জমানার যে এই নারকীয় যে বিভৎসতা, আমি এটা নারকীয় বিভৎসতাই বলছি, একটা বয়স্ক মহিলাকে বাড়ি ছাড়া করার থেকে বেশি নরক যন্ত্রণার কি হতে পারে? তো এগুলোকে ডিল করা, এগুলোকে ধীরে ধীরে সলভ করা খুব কঠিন, কিন্তু সেটাকে আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং ধীরে ধীরে করারও চেষ্টা করছি। একটু আগে বলে গেলেন যে বাড়ি ছাড়া হবার পর এমন এক তৃণমূলের এক কাউন্সিলরের স্নেহধন্য প্রমোটারের আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, যিনি 1 ফ্ল্যাট 5 জনকে বিক্রি করে দেন। এই করে গেছে দমদম জুড়ে। আমি যবে থেকে বিধায়ক হওয়ার সৌভাগ্য আমার হয়েছে মানুষের আশীর্বাদে, তবে থেকে যদি 100টা সমস্যা আমার কাছে এসে থাকে, আমি রেশিওতে বলছি, তার মধ্যে 80টা সমস্যাই হলো তৃণমূল আশ্রিত প্রমোটার সাধারণ মানুষকে বাড়ি ছাড়া করে রিক্ত নিঃস্ব সর্বশান্ত করেছে। এটা একটা না, শয়ে হাজারে। এই জায়গা থেকে আমি বলছি, আপনি একজন আইনজীবী হয়ে এটাকে কিভাবে সলিউশন করবেন? দেখুন, আইনের পথে সলিউশন, সেটা আইনজীবীরা সেটা তার রাস্তা বাতলাবে। আমি আইনজীবী হতে পারি, কিন্তু এনারা আমার কাছে এসেছেন বিধায়কের সাথে দেখা করে তার একটা সলিউশন পাওয়ার জন্য। অবশ্যই আইনের পেরিফেরির মধ্যে থেকেই আমরা কাজ করব, কিন্তু ভয়ও তো একটা কাজ হয়।
সৎ পথে চলা সরকার এবং সেই সৎ পথে থাকা সরকারের আন্ডারে থাকা পুলিশ প্রশাসন তারা যদি একটু শক্ত হয়, আমি এই জন্য বললাম যে এই সমস্যাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সলভ হওয়ার দিকে এগোবে। যে বা যারা ভেবেছিল যে এখানে চিরন্তন তৃণমূলেরই সরকার থাকবে, তাই এই জাতীয় এক্সটর্শন করে, এটা তো এক্সটর্শন, ইট ইজ নাথিং বাট মানে কেস অফ মানে পিওর কেস অফ এক্সটর্শন। তারা ভেবেছিল তারা আমৃত্যু তৃণমূলের কোলে খেলা করে বেড়াবে আর এনারা এভাবে রাস্তায় গড়াগড়ি যাবে, কিন্তু এখন পাশাটা উল্টে গেছে। তো আমার ধারণা আমরা একটু শক্ত হাতে তাদেরকে ডেকে পাঠিয়ে একটু বকে ঝুঁকে দিলে মনে হচ্ছে অনেকটা করে সলভ হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন যে এই দমদমে একটা দাদাগিরি এবং তোলাবাজি এটা খুব বিশাল পরিমাণে হতো, এটাকে আপনি কি শক্ত হাতে দমন করবেন? মূলত এর উপরেই এতক্ষণ যা বলেছি সেটার উপরেই ছিল, তার সাথে ইন অ্যাডিশন যেটা আপনি যেহেতু প্রশ্নটা সরাসরি করলেন আমি বলছি, দমদমের তোলাবাজির একটা অদ্ভুত ফর্ম। দমদম বলবো না আমি, এটা এটা কলকাতার সাবার্ব যে কোনো এরিয়ায়, আপনি সাউথ সাবার্বে যান আর নর্থ সাবারবানে আসুন, যে কোনো এরিয়ার একটা পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে। স্ল্যাং ইউজ করে একটা, আমি আর মিডিয়াতে সেটা করতে চাই না, 3 অক্ষরের একটা স্ল্যাং আছে যেটার নাম হচ্ছে কাজ না করে রোজগার করা। এবং সেটা হতো কীভাবে, এই যে ইমারতি দ্রব্যের যারা ব্যবসা করে তারা আগে রাত্রি 3টে সাড়ে 3টের সময় তাদের ঘুম থেকে উঠতে হতো। ধরুন কোথাও থেকে একটা বালি বা যা আনে, স্টোন চিপ ফোন চিপ যা আনে, তার একটা গাড়ি, এগুলো তো রাত্রিবেলায় গাড়িগুলো আসে, ভোর রাতে আসে, ঘুম থেকে উঠে সেটাকে মেপে জুপে খালি করে সেটাকে আবার ভ্যান নালাদের দিয়ে সরিয়ে দিয়ে উপযুক্ত প্রজেক্টে পৌঁছে দেওয়া, দিয়ে তার মুনাফাটা নেওয়া। এটা ব্যবসা ছিল এবং এটা লিগ্যাল ব্যবসা, এর মধ্যে অন্যায় কিচ্ছু নেই। মুদির দোকানে যেমন আর 5টা জিনিসের ব্যবসা হতে পারে, এটাও হতে পারে। সমস্যাটা দাঁড়ালো তৃণমূল জমানায় এসে, তৃণমূল বুঝিয়ে দিল যে অত কাজ করার দরকার নেই, তোলাবাজি করলে আর কাজের খাটনি নেই, তাই এটা কষ্ট করে সকালবেলা ঘুম থেকে কেন উঠবে আর ট্রাকটাই বা কেন ঢুকাবে, ওসব সব কিছু প্রমোটারের ঘাড়ে ছেড়ে দিল। আর প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে ছাদে উঠে ফিতে মেপে দেখে নিল কত স্কোয়ার ফিট, তাদেরও হিসাব করে বলে দিল এত টাকা আমাদের, মনে করো আমাদের কাছ থেকে মানে ওদের কাছ থেকে যদি মাল মেটেরিয়াল নিত তাহলে যে প্রফিটটা হতো তাহলে সেটা কি ওদের দিতে হবে না? এটা অদ্ভুত যুক্তি। মানে তোলাবাজির যে কত রকম মডিফিকেশন হতে পারে, টেকনিক হতে পারে, এরা বোধহয় একজন নোবেল জয়ী হয়ে যেত তোলাবাজিতে। এইটাকে আমরা কিন্তু একদম শক্ত হাতে বন্ধ আমি বলবো করেছি। কারণ ইতিমধ্যে অন্তত 4 তারিখের পর আমার কাছে অন্তত খবর আসেনি তৃণমূলের, বা তৃণমূল মানে এরা তো আর কোনো পার্টি না, তৃণমূল এদেরকে আশ্রয় দিয়েছিল তাই তৃণমূলের প্রশ্রয় এরা, কারোর অন্তত দমদমের বুকে সাহস হয়েছে যে কোথাও গিয়ে ফিতে ফেলে টাকা চাওয়া। আমার কাছে অন্তত খবর নেই, এবং যদি খবর আসেও শ্রীঘর ছাড়া তার কাছে অন্য কোনো অপশন হবে না, এটা আমি এনশিওর করব। আমরা দেখেছি যে সজলদার প্রতি এত পরিমাণে অত্যাচার হয়েছিল, কিন্তু কোনোদিন কিন্তু একটা বাজে ভাষা কিন্তু সজলদার মুখ দিয়ে পাইনি। আর আমরা পেয়ে গেছি অরিজিৎ বক্সিকে, তার মুখ দিয়েও কিন্তু এই ভাষা কোনো ধরনের একটা খারাপ ভাষা যে ইউজ করা, সেটা কিন্তু একজন রাজনীতিবিদের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি না। এটাকে কিভাবে আপনি সঠিক পথে নিয়ে যান? না দেখুন, সব কথাই বিভিন্নভাবে বলা যায়। এখন ডিপেন্ড করছে যে আমি তো সেই দলকে রিপ্রেজেন্ট করি না যাদের চুলের লাল চুল আর কানে দুল পরে যারা ঘোরে। আমি এমন একটা দলকে রিপ্রেজেন্ট করছি যার প্রতিষ্ঠাতা ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুতরাং এই দলটা করতে হলে সতর্কভাবে করতে হয় এবং খুব শৃঙ্খলার মধ্যে থেকে করতে হয়। দীর্ঘদিন এই দলটা করার ফলে এই আত্মসংযমের এবং বাক সংযমের অভ্যাসটা আমাদের যে কোনো অরিজিনাল কর্মীর, 4 তারিখের পরে পোস্টপোল বিজেপির নয়, অরিজিনাল কর্মীর যারা দীর্ঘদিন ধরে এই দলটা করেছে, পার্টির ক্লাস অ্যাটেন্ড করেছে, এটা তাদের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। এর জন্য আমাদের কিছু এক্সট্রা এফোর্ট দিতে হয় না, এটা আমাদের দলের গুণ বলতে পারেন। আমার লাস্ট প্রশ্ন, যে এত মানুষ আপনাকে উজাড় করে দিয়েছে, সেই মানুষগুলোর জন্যে আপনি কতটা তাদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ? এখন এই প্রশ্নের উত্তর দিয়ে নিজের ঢাক পেটানোর থেকে আপনাকে ঘড়িটা দেখিয়ে দেওয়া ভালো। রাত বাজে এখন 10টা 25। আমি এখনও পর্যন্ত জনতার দরবারেই বসে আছি। আপনারা শুনলেন যে অরিজিৎ বক্সির কথাবার্তা, তার বিহেভিয়ার, তার চালচলন, তার কর্মকাণ্ড
এটা কিন্তু আমাদের ক্যামেরার বিগত দিনেও ধরা পড়েছিল, আজকেও ধরা পড়লো। আমরা আশাবাদী যে সাধারণ মানুষ যারা উজাড় করে ভোট দিয়েছে তারা যেন এইটুকু আশা করে এই দমদমের জন্যে উনি নিজেকেও উজাড় করে তুলবেন। যাক, আগামী দিনে আমরা ওনার সাথেই থাকব যাতে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা তুলে ধরতে পারি। আজকে আমরা এখানে শেষ করলাম, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।